ভাই বলে না, দুর্বল অক্ষম আর অশিক্ষিতেরাই চিৎকার বেশি করে থাকে। বাংলাদেশ থেকে শেখ হাসিনা ভারতে আসার পরবর্তী সময়ের ঘটনা প্রবাহ সে কথারই ইঙ্গিত দেয়। বাংলাদেশের বর্তমান যে ঘটনা প্রবাহ দেখে মনে হয় যে সে দেশের একটা সিংহভাগ অংশই ভারত বিদ্বেষী। তারা যে কতটা ভারত বিদ্বেষী তা বর্তমানে ইউটিউবের দৌলতে আমরা সেটা সবাই তার প্রমাণ পেয়েছি। তা প্রতিপক্ষ যখন শক্তিশালী হয় তখন অপরপক্ষ দুটো পথ বেছে নেয়। একটা পথ হলো যে সে অপরপক্ষকে প্রতিহত করার জন্য সে সমকক্ষ হওয়ার চেষ্টা করে, সেই জন্য সে বিভিন্ন কৌশল বিভিন্ন পন্থা অবলম্বন করে। আর ওই দ্বিতীয় পন্থাটি হলো সমালোচনা করা, বিদ্বেষমূলক কথাবার্তা বলা বা অপরের বিপদে উল্লাসিত হওয়া, যেটা সাধারণত কাপুরুষেরা করে থাকে। তা বাংলাদেশের এই সিংহভাগ ভারত বিদ্বেষী অংশটি তারা এই দ্বিতীয় কাপুরুষের পন্থাটাই বেছে নিয়েছে। বাংলাদেশের এই সিংহভাগ সাধারণ মানুষ, ছাত্র সমাজ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, এদের ভারত বিদ্বেষের কিছু বাস্তব চিত্র দেখে নেওয়া যায়। আমি যেটা বলতে চাই, ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হইছে, আর পিরিত করেন না, এলা দেশের দিকে তাকান। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নিজের পরনের চাদর ছুঁড়ে ফেলে ভারতীয় পণ্য বর্জনের পক্ষে সংহতি জানায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্তমান স্বাধীন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যারা এই ভারত বিদ্বেষী মন্তব্য করছেন তারা হয়তো ভুলে গেছেন তাদের এই স্বাধীনতার মাতৃটুকু ভারতের বদান্যতায় পাওয়া। ভারত না থাকলে তাদের এই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন কোনোদিন পূরণ হতো না। তাই একবার ফিরে দেখা যাক সেই বাংলাদেশের স্বাধীনতা লাভের সেই সমসাময়িক দিনগুলির কথা। ছিল যখন পাকিস্তান আর বাংলাদেশ একই রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল, তখন পাকিস্তান পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এই দুটো অংশে বিভক্ত ছিল। অর্থাৎ বর্তমান বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান আর বর্তমান পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান। এদের সংসদ ভবনকে ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হতো, আর এই ন্যাশনাল অ্যাসেম্বলিতে 300টি সিট ছিল, অর্থাৎ ম্যাজিক ফিগার 151। আর নির্বাচনের প্রধান দুটি পার্টি হলো পাকিস্তান পিপলস পার্টি, তার থেকে ছিল জুলফিকার আলী ভুট্টো, আর পাকিস্তানি আওয়ামী লীগ, তার তরফে ছিল শেখ মুজিবুর রহমান। তার নির্বাচনের পর জুলফিকার আলী ভুট্টো মাত্র 86টি সিট পেয়ে হেরে গেলেন, আর মুজিবুর রহমানের আওয়ামী লীগ পেল 167টি সিট। ফলত পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন শেখ মুজিবুর রহমান, এটাই তো স্বাভাবিক। কিন্তু শেখ মুজিব যখন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে গেলেন তখন জুলফিকার আলী ভুট্টো তাকে গ্রেপ্তার করলেন। কারণ পশ্চিম পাকিস্তানিরা বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানিদেরকে দেখতে পারত না। তারা যে প্রধানমন্ত্রী পদে বসবে তাদেরকেও এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তাই শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী পদে শপথ নিতে গেলে জুলফিকার আলী ভুট্টো তাকে গ্রেপ্তার করেন। মুজিবুর রহমানের গ্রেপ্তার হওয়ার পর পুরো বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে। ফলত শেখ মুজিবকে জেল মুক্তি দিতে বাধ্য হয় ভুট্টো। জেল থেকে ফিরে এসে শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের সঙ্গে থাকবে না, তারা স্বতন্ত্র রাষ্ট্র তথা বাংলাদেশ নির্মাণ করবে। পূর্ব পাকিস্তানে
যখন স্বতন্ত্র বাংলাদেশ গঠনের ব্যাপক আন্দোলন শুরু হলো, তখন জুলফিকার আলী ভুট্টো টিক্কা খানকে বাংলাদেশে পাঠান। জেনারেল টিক্কা খান বাংলাদেশে অপারেশন সার্চ লাইট শুরু করেন। অপারেশন সার্চ লাইটের বর্বরতা, নৃশংসতা আজকের বাংলাদেশের ওই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা বা বাংলাদেশের ভারত বিরোধী জনগণ তারা কল্পনাও করতে পারে না। টিক্কা খানকে বুচার অফ বাংলাদেশ বলা হয়, কারণ তিনি প্রায় 30 লক্ষ লোকের হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। সে সময় আনুমানিক প্রায় 4 লক্ষ বাংলাদেশি মেয়েকে রেপ করা হয়েছিল। ভাবা যায়, আজকে যারা এই নব্য পাকিস্তান প্রেমী, যারা শেখ মুজিবের মূর্তি ভাঙছেন, তাদের এই উলট পুরাণের যথেষ্ট কারণ আছে তাদের এই পাকিস্তান প্রেমের। কারণ কি জানেন? কারণ জেনারেল টিক্কা খান বলেছিল যে বাংলাদেশি মেয়েদের ব্যাপকভাবে রেপ করো, এমনভাবে রেপ করো যাতে ওদের সন্তান হওয়ার পর সেই সন্তানের মধ্যে পশ্চিম পাকিস্তানের ডিএনএ থাকে। তাই তাদের পাকিস্তান প্রীতি তো স্বাভাবিক। টিক্কা খান বাংলাদেশে এই মারণযজ্ঞ সম্পাদন করার জন্য 3টি বাহিনী তৈরি করেছিলেন: আল বদর, আল শামস আর রাজাকার। এর মধ্যে সব থেকে বর্বর আর নৃশংস ছিল রাজাকাররা। তাদের সংখ্যা ছিল প্রায় 50,000-এর মতো। সে সময়ে পাকিস্তানি সেনার ভয়ে ভারতে চলছিল প্রচুর অবৈধ অনুপ্রবেশ। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এদিকে পাকিস্তানি অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশে গড়ে ওঠে মুক্তিবাহিনী। এই মুক্তিবাহিনীকে সমর্থন করল ভারত। অবশেষে ভারতের আন্তরিক সাহায্যে মুক্তিবাহিনীর জয় হয়, আর প্রায় 93,000 পাকিস্তানি সৈনিক ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে। আর এরপরেই তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশে বর্তমানে এখন কোনো প্রধানমন্ত্রী নেই। এখন যিনি রয়েছেন তিনি হলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেটা আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশের এই যে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার যে পদ, সেটা কখনোই স্বাভাবিক নয়, সেটা বরাবরই কণ্টকাকীর্ণ। যেই এই পদে আসীন হয়েছেন তাদের কারোর পরিণতি ভালো হয়নি। যেমন শেখ মুজিবুর রহমান, তিনি তো ছিলেন বাংলাদেশের স্রষ্টা, বাংলাদেশের জনক। তা তাকেও তার নিজের দেশের সেনাবাহিনীর হাতে খুন হতে হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমানের সাথে সাথ দিয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন সেনার লোক, আর্মি জেনারেল, আর শেখ মুজিবুর রহমান ছিলেন পলিটিক্যাল লোক। তাই স্বাভাবিকভাবেই শেখ মুজিবুর রহমানের যে নাম বা সুনাম হলো, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, তিনি জাতির জনক বা জাতির পিতা হিসাবে খ্যাতি অর্জন করলেন, কিন্তু সেই সম্মান জিয়াউর রহমান পেলেন না। আর পাকিস্তানি সেনা তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে শেখ মুজিবুর রহমানকে তো দেখতে চাইছিলেন না। তারা তো গোপন ষড়যন্ত্র তো তারা করছিলেনই। তা শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে তারই দেশের সেনার হাতে খুন হতে হলো। এবং শুধু তিনি একা নন, তার পরিবারের 17 জন সদস্য সহ প্রত্যেকজনকে নৃশংসভাবে খুন করা হলো। শেখ মুজিবুর রহমান হত্যার পর বাংলাদেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন শেখ জিয়াউর রহমান। কিন্তু তারও সেই অন্তিম পরিণতি মুজিবুর রহমানের মতোই হলো। নিজের দেশের সেনার হাতে নিহত হতে হলো শেখ জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান হত্যার পর তারপর শুরু হয় খালেদা জিয়া আর শেখ হাসিনার জামানা। শেখ হাসিনা হলেন শেখ মুজিবুর রহমানের কন্যা, আর খালেদা জিয়া হলেন জিয়াউর রহমানের পত্নী।
এখন ইউনিস সাহেবের কি পরিণতি হয় সেটাই এখন দেখার বিষয়। তবে ইউনিস সাহেব ক্ষমতায় টিকে থাকার জন্য তার হাতে 3টি অস্ত্র রয়েছে। প্রথম অস্ত্র হলো আমেরিকার প্রতি আনুগত্য দেখানো, যেহেতু তার এই ক্ষমতায় অধিষ্ঠানের পেছনে এটা এখন বর্তমানে সবাই জানে যে আমেরিকার একটা হাত রয়েছে। এবং বর্তমানে বাংলাদেশের যা অর্থনৈতিক অবস্থা, তাতে আমেরিকার সাহায্য ছাড়া তার পক্ষে চলা মুশকিল। তাই তাকে আমেরিকার আশীর্বাদের হাতটাকে মাথায় রাখতে হবে, আমেরিকার প্রতি তার আনুগত্য। আর দ্বিতীয় অস্ত্রটি হলো যে দেশের যে মৌলবাদী অংশটি রয়েছে সেই মৌলবাদী অংশটিকে তুষ্ট রাখা। আর সেটা আমরা প্রমাণ পেয়েছি। শেখ ইউনিস ক্ষমতায় আসার পরই যে সমস্ত শেখ হাসিনা যে সমস্ত ভারত বিরোধী যে সমস্ত জেহাদিদেরকে জেলবন্দি করে রেখেছিল তাদেরকে তিনি মুক্তি দিয়েছেন। এবং এর পরবর্তী পর্যায়ে যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ বাড়বে না, সেটা কিন্তু মানে একদমই হওয়ার ঠিক নয়। এবং এটা নিশ্চিত যে বাংলাদেশের মাটি আবার ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহৃত হবে। তা ইউনিস সাহেব অবশ্যই দেশের মৌলবাদী অংশটিকে তুষ্ট রাখার চেষ্টা করবেন, এটা তার দ্বিতীয় অস্ত্র। আর তৃতীয় অস্ত্র হচ্ছে দেশের সেনাবাহিনী। দেশের সেনাবাহিনী যদি মনে করে তাহলে ইউনিস সাহেবকে গতিচ্যুত করতে পারে। তাই দেশের সেনাবাহিনীর অভাব অভিযোগ বা তাদের পরামর্শ মেনে চলা, এটাও তাকে দেখতে হবে। এই 3টি অস্ত্র ঠিকমতো ব্যবহার করলে তিনি শাসন ক্ষমতায় বেশ কিছুদিন টিকে থাকতে পারবেন বলে মনে হয়। তবে বেশি দিন বলতে কিন্তু সেটা খুব বেশি দিন হবে না, কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, তাদের দেশে যা ডিমের দাম বা মাংসের দাম বা শাকসবজি যে পর্যায়ে পৌঁছেছে, এই দ্রব্যমূল্য যদি তিনি নিয়ন্ত্রণ না করতে পারেন, দেশের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা যদি না করতে পারেন, তাহলে জনরোষ তার বিপক্ষে যেতে বিন্দুমাত্র সময় লাগবে না এবং তার জনপ্রিয়তাও তলানিতে নেমে যাবে। আর দ্বিতীয়ত হলো যে ইউনিস সাহেব তো ক্ষমতায় এসছেন ছাত্রদের কাঁধে বন্দুক রেখে, এবং তিনি নিজেই ঘোষণা করেছেন যে তার নিয়োগকর্তা হলো ছাত্ররা, তিনি ছাত্ররাই তাকে নিয়োগ করেছেন। এবং তিনি নির্বাচনের কোনো নামগন্ধ করছেন না। তিনি ওই অন্তর্বর্তীকালীন যে সরকার, তিনি নাকি সংস্কার করবেন, কিন্তু সংস্কার তো তেনার কাজ নয়, সংস্কারের কাজ হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের। তা তিনি এখন 6 বছর সময় চাইছেন। তা এই পরিস্থিতিতে যারা বর্তমানে যে পলিটিক্যাল পার্টি রয়েছে বাংলাদেশের, সেটা বিএনপি হোক বা জামাত হোক, তারা তো নিশ্চয়ই ভাববে বা তারা ভাবতে শুরু করে দিয়েছে যে তাদের কি লাভ হলো, তারা যে আন্দোলনকে সমর্থন করলো বা হাসিনা যে ক্ষমতাচ্যুত হলো, তা হাসিনা ক্ষমতাচ্যুত হওয়াতে তাদের কিন্তু লাভ কিছু হলো না। তার লাভের গুড় শেখ ইউনিস খেয়ে গেল, তিনি ক্ষমতা দখল করে নিলেন। তা তাদের তো কোনো লাভ হলো না। তা তারা অবশ্যই চেষ্টা করবেন যে ইউনিস সাহেবকে চাপে ফেলে নির্বাচন করে হোক বা যেভাবে হোক ক্ষমতার আসন দখল করতে। কারণ ইউনিস সাহেব ক্ষমতা থাকাতে তাদের লাভের কোনো কিছু হয়নি। আর ইউনিস সাহেব যে উপদেষ্টা মণ্ডলী তৈরি করেছেন, সেখানে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির কোনো সদস্যকে তিনি রাখেননি, সেখানে সমস্ত লোকই অরাজনৈতিক। তাহলে এখানে পলিটিশিয়ানদের তাদের কোনো কিছু ফুলফিল হচ্ছে না। তাই তারা তো অবশ্যই চেষ্টা করবেন শাসন ক্ষমতায় আসার। আর ভারতও বর্তমানে জানে যে এই যে সরকারটি বাংলাদেশে তৈরি হয়েছে, এই সরকারটি কখনোই ভারতের পক্ষে সেরকম কোনো কাজ করবে না। সে সবসময়ই আমেরিকার হয়ে কাজ করবে, দেশের মৌলবাদী অংশের হয়ে কাজ করবে। তাই ভারতেরও একটা প্রচেষ্টা থাকবে যে যাতে ইউনিস সাহেবকে ক্ষমতাচ্যুত করা যায়। এই বর্তমান বাংলাদেশের শাসক গোষ্ঠীর উপর যেহেতু আমেরিকার একটা প্রভাব রয়েছে, তাই চীনেরও একটা চাপ থাকবে বাংলাদেশের উপর। তাই গোপনে ভারত, চীন বা বিএনপি, জামাত মিলে
গোপনে ইউনিস সাহেবকে হাঁটানোর জন্য কোনো গোপন ষড়যন্ত্র হচ্ছে কিনা তাই বা কেউ বলতে পারে। যাই হোক, সময়ের উত্তর দেবে সময়।